রাধাজি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের প্রধান ছিলেন। তিনি তার ছেলে শুভম এবং পুত্রবধূ মনীষার সাথে থাকতেন। তার একটি মেয়ে ছিল, সীমা, যে বিয়ের পর আমেরিকায় গিয়ে বসতি স্থাপন করেছিল। রাধাজিরও স্বামীর মৃত্যু অনেক আগেই হয়েছিল। শুভম এবং মনীষার বিয়ের ৫ বছর হয়ে গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সন্তান ছিল না। রাধাজিরও পুত্রবধূ মনীষাও চাকরি করত, যা রাধাজি একদমই পছন্দ করতেন না। তিনি যত দ্রুত সম্ভব ঠাকুমা হতে চাইতেন। কিন্তু মনীষা আর শুভম খুব ভালো করেই জানত যে এই মুহূর্তে মনীষার চাকরি করাটা কতটা প্রয়োজনীয় ছিল। রাধাজি যখনই তার ছেলে শুভমের সাথে এই বিষয়ে কথা বলতেন, শুভম কোনো না কোনো অজুহাতে বিষয়টি এড়িয়ে যেত। সেই কারণেই তিনি মনীষাকেই বিরক্ত করার অজুহাত খুঁজতেন, যাতে সে চাকরিটা ছেড়ে দেয়। আর এই করোনাকালে যেন তার মনের আশা পূর্ণ হল। যদিও তিনি মন থেকে খারাপ মানুষ ছিলেন না, কিন্তু নাতির পাওয়ার তীব্র আশায় না চাইতেও তিনি এমনটা করে ফেলতেন। নিজের সমবয়সী বান্ধবীদের ঠাকুমা হতে দেখে তার মন দুঃখী হয়ে যেত। সেদিনও ঘরে ঠিক এমনই কিছু ঘটেছিল। অফিসের কাজের চাপের কারণে মনীষা অনেক দেরি পর্যন্ত ঘুমাচ্ছিল, আর রাধাজি একদম সঠিক সুযোগ পেয়ে গেলেন। এ কি বউ, এখনও ঘুমাচ্ছ? জানো তো সকাল 10টা বেজে গেছে। শুভমও বেচারা কখন থেকে উঠে অফিসের কাজে লেগে পড়েছে, আর তুমি এখনও ঘুমিয়ে আছো। চলো, এবার উঠে সবার জন্য চা জলখাবার বানিয়ে নাও। আমার তো শরীরে কিছুই ঠিক নেই, নয়তো আমি কি আর তোমার ওপর ভরসা করে বসে থাকতাম, নিজেই সব করে নিতাম। সরি মাজি, কাল অনেক রাত পর্যন্ত কাজ চলছিল, তাই ভোরের দিকে ঘুমাতে পেরেছি। সেই জন্যই সময়ের হিসাব ছিল না। আপনি চলুন, আমি এখনই তাড়াতাড়ি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার কথা ছাড়ো, শুভমকে গিয়ে দেখো ওর কিছু লাগবে কি না। কখন থেকে উঠে বসে আছে বেচারা। হে ভগবান, আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, যাতে আমি নিজেই আমার ছেলের যত্ন নিতে পারি। রাধাজি নিজের পুত্রবধূ মনীষাকে তুলতে তুলতে বললেন। মনীষা ঘড়ির দিকে তাকাতেই দেখল সত্যিই 10টা বেজে গেছে। আজ কিভাবে তার চোখ খুলল না। সে তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে হলে এলে দেখতে পেল শুভম ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে। সে রান্নাঘরে গিয়ে চা জলখাবার বানাল, তারপর রাতের বাসনপত্র মেজে ঘর ঝাড়ু মুছে স্নান করতে চলে গেল। আসলে করোনা ভাইরাসের মহামারী বাড়ার কারণে শহরে পুরোপুরি লকডাউন জারি করা হয়েছিল, তাই কাজের মাসিও আসতে পারছিল না। মনীষা নিজেও একটি ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করত, তার অফিসের সময়ের কোনো ঠিকঠাক ছিল না। বেশিরভাগ দিনই তাকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হতো। কাল রাতেও তার কাজ অনেক রাত পর্যন্ত চলেছে, তাই সে অনেক দেরি পর্যন্ত ঘুমিয়ে পড়েছিল। মনীষা স্নান সেরে এসে দেখল তার শাশুড়ি নিজের ঘরে বসে নিজের বান্ধবীর সাথে ফোনে কথা বলছেন। কথাবার্তায় নিজের নাম শুনতে পেয়ে মনীষা শাশুড়ির কথা শুনতে লাগল। ওরে শারদা, তুমিও নিজের বউকে বেশি মাথায় তুলে রেখো না। বউকে বেশি উড়তে দিলে কালকে চাকরির চক্করে এসে তোমাকেই ঘরের পরিচারিকা বানিয়ে ছেড়ে দেবে। আমি তো ভাই শুরু থেকেই মনীষার চাকরির বিপক্ষে ছিলাম। এখন করুক চাকরি নিজের শখে, কিন্তু সাথে সাথে ঘরের কাজও সামলাক। আমি তো শরীর ব্যথার বাহানা করে বসে পড়ি, নয়তো সব কাজের বোঝা আমার মাথার ওপর এসে পড়বে। আমি তো কোনো বিনামূল্যে পাওয়া পরিচারিকা নই। আমি তো বলি তুমিও এটাই করা শুরু করো। শাশুড়ির মুখ থেকে এসব কথা শুনে মনীষার চোখে জল চলে এলো। সে যাকে অসুস্থ ভেবে দিন রাত সেবা করত, সে অসুস্থ ভেবে দিন রাত সেবা করে, একটা গ্লাস পর্যন্ত তুলতে দেয় না, সারাদিন ঘরের আর রাতে অফিসের কাজ করে ক্লান্তিতে ভেঙে পড়লেও মুখে একটু উফ পর্যন্ত করে না, তার এই প্রতিদান পেল সে, যেন সে তার চাকরির বিরুদ্ধে। কিন্তু ঘরের কিস্তি না থাকলে সে কখনোই চাকরি করত না। শুভমের বোঝা কমানোর জন্যই তো সে চাকরি করছিল। যাজ্ঞে এই কঠিন সময়ে সে শাশুড়ির সাথে কোনো বিষয়ে বিতর্ক করতে চাইছিল না, যাতে ঘরের পরিবেশ নষ্ট হয়। তাই সে তাঁর কথাকে উপেক্ষা করে সেখান থেকে চলে গেল। কিন্তু তার চোখে রাধাজিরও সম্মান নিশ্চিতভাবেই কমে গিয়েছিল। পরদিন সকাল সকাল রাধাজিরও মেয়ে সীমার আমেরিকা থেকে ফোন এলো। সীমার শাশুড়ি তার কাছে আমেরিকায় এসেছিলেন। অভ্যাসবশত রাধাজি যেমনই সীমার শাশুড়ির নামে বদনাম করতে চাইলেন, অমনি সীমা তাকে বকে উঠল, মা, তুমি একদমই শাশুড়ি মায়ের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলবে না। জানো, তোমার চক্করে পড়ে আমি তার সাথে কত খারাপ ব্যবহার করেছিলাম, কিন্তু আজ আমি তার মূল্য বুঝতে পেরেছি। তুমি তো তাঁর এখানে আসার কত বিরুদ্ধে ছিলে, কিন্তু তিনি যদি এখানে না থাকতেন না মা, তাহলে না জানি আমাদের কি হাল হতো। তুমি তো জানোই যে আমার চাকরি করাটা কতটা জরুরি। করোনা এখানেও এমন তাণ্ডব চালিয়েছে যে ঘর থেকেই সব করতে হচ্ছে। কিট্টুর বেবি কেয়ার সেন্টারও বন্ধ।
আমি আর রাজেশ ফুল টাইম ব্যস্ত থাকি। এমন অবস্থায় শাশুড়িমা একাই কিট্টুর পাশাপাশি পুরো ঘরের সমস্ত কাজ সামলে রেখেছেন, আমাকে কিছুই করতে দেন না। তিনি যদি না থাকতেন মা, তবে আমাদের কি হতো, এটা ভেবেই গায়ে কাঁটা দেয়। সত্যি মা, তিনি কোনো সাধারণ মহিলা নন, বরং আমার জন্য তো তিনি দেবীর সমান। আমার এত অপমান করার পরও। এবং সীমা বলতে বলতে কেঁদে ফেলল। সে ফোন কেটে দিল। সীমার কথা শুনে রাধাজিরও চোখও জলে ভরে এল। তিনি নিজের ভুলের অনুশোচনা বুঝতে পারলেন। মনীষা তো সত্যিই তার কত যত্ন নেয়। তার তিক্ত থেকে তিক্ততম কথাতেও কখনো রাগ করে না, উল্টে কখনোই কোনো জবাব দেয় না। সত্যি, এই সময়টা তো একে অপরকে সাহস দেওয়ার, সমস্ত মান অভিমান আর হিংসা ভুলে একে অপরকে সাহায্য করার। তাহলে তিনি স্বার্থপরতায় কিভাবে অন্ধ হয়ে গিয়েছিলেন? এতটা কিভাবে নিচে নেমে গিয়েছিলেন যে এই কঠিন সময় নিজের পরিবারেরই সাহায্য করতে পারছিলেন না? তিনি তখনই মনীষাকে ডেকে তার মাথায় ভালোবেসে হাত বুলিয়ে বললেন, মনীষা, আজ থেকে ঘরের কাজকর্মের অর্ধেক দায়িত্ব আমার থাকবে। আমি আজ পর্যন্ত তোমাকে যা বলেছি আর করেছি, তার জন্য সরি। চলো, এবার তুমি গিয়ে আরাম করো, রান্না আমি করে নেব। এদিকে শাশুড়ির বদলে যাওয়া রূপ দেখে মনীষার চোখেও আনন্দের জল চলে এলো এবং নিজের শাশুড়ির প্রতি তার মনে আবারও আগের মতো সম্মান ফিরে এলো। হয়তো আমাদের জীবনে কঠিন সময় আসেই এই জন্য, যাতে আমরা একে অপরের গুরুত্ব বুঝতে পারি। নিজের ভুলগুলো উপলব্ধি করা এবং এগিয়ে এসে ক্ষমা চাওয়ায় সত্যি মানুষ ছোট হয় না, বরং অনেক বড় হয়ে যায়, রাধা জিরো মতো। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের গল্পটি পছন্দ হয়েছে। যদি আপনাদের আমাদের গল্পটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনারা পান।